প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার জনপ্রিয় সরাসরি অনুষ্ঠান হেলথ ফর পিপলে। পুরো অনুষ্ঠানে থাকছি আমি ডাক্তার শাহেদ ইমরান। দর্শক মণ্ডলী, আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জনসচেতনামূলক বিভিন্ন রোগ এবং তার সচেতনতামূলক বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। বিভিন্ন রোগের আমাদের সাথে থাকেন দেশ বরেণ্য চিকিৎসকবৃন্দ, এবং আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। সম্প্রতি আমরা জানি খুবই আতঙ্কের একটি রোগের নাম শিশুদের হাম। সম্প্রতি এই রোগটিতে কোনো পরিবারে আমরা খুব কমই দেখেছি যাদের হামে আক্রান্ত শিশুর নাই বললেই চলে। সুতরাং এই হামের রোগটি আসলে এই গত মার্চ থেকে আমরা দেখেছি, পরিসংখ্যান বলছে 15ই মার্চের পর থেকে হামের প্রাদুর্ভাব অনেক বেশি বেড়ে গেছে। প্রায় বলা যায় যে লক্ষাধিক শিশু আক্রান্ত হয়েছে এই হামে, এবং মৃত্যুর সংখ্যাও কিন্তু কম নয়। প্রায় বলা হচ্ছে, সমীক্ষা বলছে 873 জন এ পর্যন্ত মারা গেছে, এবং মৃত্যুর তালিকা বা মৃত্যুর মিছিল কিন্তু বেড়ে গেছে। দর্শক মণ্ডলী, এই বিষয়টি আজকে আমাদের আলোচনার মূল প্রতিপাদ্য। সমীক্ষা বলছে এই রোগের কারণে প্রায় 89% পরিবার তারা অনেকেই নিঃস্ব হয়েছে, অর্থ সংকটে ভুগছে। এই বিষয়গুলো সে কারণেই জনগুরুত্বপূর্ণ, এবং আমরা আজকে এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের দেশের প্রখ্যাত একজন চিকিৎসককে, শিশু বিশেষজ্ঞ, আমাদের চিকিৎসা বিজ্ঞানী, অভিভাবক চিকিৎসক, তাকে আমাদের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ শিশু হাসপাতাল শ্যামলীর পরিচালক এবং অধ্যাপক ডাক্তার মির্জা জিয়াউল ইসলামকে। স্যারকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানে। স্যার আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? স্যার আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা হেলথ ফর পিপলে আজকে স্যার আপনার একটি বিশেষজ্ঞ, আপনি যে বিষয়ে সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা একটু আসন গ্রহণ করবার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ স্যার। দর্শক, আমরা বলেছি শুরুতেই আমরা আসলে আলোচনা করতে চাই আজকে হাম এবং হামের প্রাদুর্ভাব। কেন এই হামটি আসলে এত বাড়ন্ত অবস্থা, আমাদের এদেশের মানুষ বিশেষ করে মা বাবা অনেক বেশি আতঙ্কে আছেন। এর শেষ হবে কবে? এই বিষয়গুলোই আমাদের আলোচনার বিষয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা জনসচেতনতায় কিভাবে এই রোগ থেকে মুক্তি পেতে পারে আমাদের শিশু, আমাদের আগামীর ভবিষ্যৎ, তাদেরকে আমরা সুস্থ দেখতে চাই। আমরা কোনো মৃত্যুর সংবাদ আর পেতে চাই না। আজকে আমাদের মাঝে উপস্থিত চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক, আপনাদের অত্যন্ত জনপ্রিয় চিকিৎসক জিয়াউল ইসলাম স্যার আমাদের সাথে এসেছেন। আমরা স্যারের কাছ থেকেই জানতে চাইব যে হামের যে প্রাদুর্ভাব, সেই বিষয়টি এই মুহূর্তে এবছরেই কেন এত বেশি বাড়ন্ত অবস্থা হলো, এবং আমরা সমীক্ষা যেটি শুরুতেই বলছিলাম যে মার্চের দিক থেকে এর সংখ্যা বা সংক্রমণের হার হঠাৎ করে অনেক বেশি বেড়ে গেল। আমরা যদি একটু আলোচনায় আপনার কাছ থেকে শুরুতে আসি, এবং সেখানে বলা হচ্ছে ঘনবসতিপূর্ণ জায়গায় এই রোগটির প্রাদুর্ভাব অনেক বেশি বেড়েছিল। আসলে আমরা যদি 2000 সাল থেকে 2025 ডিসেম্বর পর্যন্ত চিন্তা করি, আমাদের একটা ধারণা ছিল যে বোধহয় আমাদের দেশ থেকে হাম সম্পূর্ণ নির্মূল হয়ে গেল। তো জানুয়ারি মাসে আমাদের হসপিটালে একটা হাম বা মিজলস রোগের রোগী পাই, একটা বাচ্চা পাই। ফেব্রুয়ারি মাসেও একটা। রোজার মাঝখানে, যে যখন রোজা শুরু হলো, রোজার ঠিক মাঝামাঝি সময়, মানে ঈদের এক সপ্তাহ আগে হঠাৎ করে দেখলাম যে আমাদের বেশ হামের রোগী বেড়ে গেল, এবং মার্চের তৃতীয় সপ্তাহের মধ্যে এটা ব্যাপক আকার ধারণ করলো। তো তখনই আমরা দেখলাম যে আমাদের শিশু হসপিটাল সাধারণত এটা হচ্ছে একটা টারশারি কেয়ার টিচিং রেফারেল হসপিটাল। এটা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আসে। হঠাৎ দেখলাম যে আমরা অনেকগুলি রুগী নিউমোনিয়া নিয়ে আসছে, সঙ্গে জ্বর, সঙ্গে র্যাশ। তো প্রাথমিক পর্যায়ে আমরা চিন্তা করলাম যে অ্যাকচুয়ালি যে কোনো ভাইরাল ডিজিজেই কিন্তু আপনার র্যাশ হতে পারে, কিন্তু নিউমোনিয়াটা কেন এটার সঙ্গে এত মারাত্মক আকার ধারণ করলো। ঠিক তখনই আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেলাম যে ঢাকা শহর এবং দেশের বিভিন্ন স্থানে ঠিক এইভাবে আক্রান্ত হচ্ছে, এবং সেই আক্রান্ত হওয়ার রোগটার নাম হয়ে গেল আপনার মিজলস বা হাম। এবং আমাদেরকে দ্রুত প্রস্তুতি নিতে বলল, এবং আমরা শিশু হসপিটাল, যেহেতু বাংলাদেশ না শুধু সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় শিশুদের হসপিটাল, আমরা ইনস্ট্যান্টলি 100 বেডের 3টা ওয়ার্ড রেডি করে ফেললাম। কারণ এত আর্জেন্ট একটা মেসেজ আসলো আমাদের কাছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, এবং আমাদের কাছে দেখা গেল যে খুব দ্রুত আমাদের ওয়ার্ডগুলি ভরে গেল।
সো আমাদের 3টা ওয়ার্ডে তখন 100টা রোগীর 100টা শিশু হামে আক্রান্ত হলো, এবং দেখলাম যে তারা দ্রুত অনেক রোগীগুলি দ্রুত খারাপ হয়ে যাচ্ছে নিউমোনিয়াতে। সো আমরা তখন করলাম কি, একটা আইসিইউর প্রয়োজনীয়তা বোধ করলাম। দেখলাম যে এই হামের রোগী কিন্তু অন্য কোনো আইসিইউ কেউ নিবে না, কারণ একটা হাম হচ্ছে সবচেয়ে মানে দ্রুত সংক্রামক করার শক্তিশালী একটা সংক্রামক ব্যাধি। সুতরাং অন্য কোনো আইসিইউতে যদি আমরা এগুলিকে নেই, তাহলে অন্য হাম যাদের নাই তাদের মধ্যে হাম হয়ে যেতে পারে। সো আমরা এটা চিন্তা করে 14 বেডের একটা আইসিইউর হাম করে মানে এক আইসিইউ করলাম যেগুলি শুধুমাত্র মানে হামের রোগীদের জন্য। তো এইভাবে আমরা মার্চের 3rd উইক থেকে শুরু করলাম, এখন পর্যন্ত চলে আসছি। আমরা প্রায় 2100 মতো বাচ্চাকে আমরা চিকিৎসা দিয়েছি। আমাদের মিজলস আইসিইউ যেটা আছে সেখানে বেশ কয়েকশো 400-500 বাচ্চাকে আমরা চিকিৎসা দিয়েছি, ম্যাক্সিমামই ভালো হয়ে গেছে। কিন্তু তারপর একটা অ্যালার্মিং জিনিস হলো যে মৃত্যুর হার 3% কাছাকাছি। এটা ইটস ভেরি হাই। এটা আমরা কোনোভাবেই মানতে পারি না যে একটা হামে, কারণ আমার নিজস্ব যে অভিজ্ঞতা, আমি ছোটবেলায় দেখি যে আমার পরিবারের আমরা প্রত্যেকে হামে আক্রান্ত হয়েছি। এটা হামের জন্য আতঙ্কটা কি, আমরা ভাবতাম যে জ্বর, র্যাশ থাকবে, 4-5 দিন বাসায় রেস্টে থাকবো, পানি খাবো প্রচুর, ভিটামিন খাবো, 7 দিনের দিন নর্মাল লাইফ, মৃত্যু তো প্রশ্নই ছিল না। তো এইবার দেখা গেল যে এটা বেশ তীব্র আকার ধারণ করে, এবং ম্যাক্সিমাম বাচ্চাগুলি মারা যাচ্ছিল আপনার ওই নিউমোনিয়াতে। ম্যাক্সিমাম বলতে আমি বলছি যে ম্যাক্সিমাম বাচ্চাই কিন্তু ভালো হয়ে যাচ্ছে। যে এই 5-7% বাচ্চা যে খারাপ হয়ে যাচ্ছে, তাদের মধ্যে আবার 3% বাচ্চাকে দেখছি যারা মারা যাচ্ছে। তো আমাদের হসপিটালে প্রায় মৃত্যুর সংখ্যা 65 থেকে 69 জনের মধ্যে, এই 2200 রোগীর মধ্যে। তো এটা একটা অ্যালার্মিং। বাট আমরা এর মধ্যে আরও কিছু জিনিস বের করলাম যে হামের নিউমোনিয়া হলো, আমরা অ্যান্টিবায়োটিক দিচ্ছি, বিভিন্ন সাপোর্টিভ ট্রিটমেন্ট দিচ্ছি, তারপরও দেখলাম যে কেন বাচ্চাগুলি এরকম হলো। তখন আমরা কিছু রোগীর বেলায় একটা স্পেশাল টেস্ট আছে, এটাকে বলে রেসপিরেটরি প্যানেল টেস্ট। ওই রেসপিরেটরি প্যানেল টেস্টে দেখা গেল যে কিছু বাচ্চার বেলায় এডিনোভাইরাস নামে একটা ভাইরাস আবার আক্রান্ত হচ্ছে। ফলে একটা শিশু যখন হাম প্লাস এডিনোভাইরাস এই দুইটার সম্মিলিত আক্রমণে কাবু হচ্ছে, সে তখন প্রচলিত যে চিকিৎসা আছে সেই চিকিৎসাতে সে সারছে না, ফলে সেইগুলি আরো খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা আমাদের প্রটোকল অনুযায়ী যে ট্রিটমেন্ট আমরা করি সেই অনুযায়ী করার কারণে আল্লাহর বিশেষ রহমতে ম্যাক্সিমাম বাচ্চাগুলি ভালো হয়ে যাচ্ছে, কিন্তু কিছু বাচ্চা দেখা যাচ্ছে যে তারা ভালো হচ্ছে না বা লম্বা সময় লাগছে। এই হচ্ছে সামগ্রিক অবস্থা আমাদের হসপিটালে। তবে এইবার টিকাদানের যে একটা ম্যাসিভ ক্যাম্পেইন হয় কিন্তু 4 এপ্রিল থেকে, আমার মনে হয় না যে বাংলাদেশের ইতিহাসে এরকম এত ম্যাসিভ ক্যাম্পেইন হয়েছে এত দ্রুত। একটা সরকার তৈরি হওয়ার এক মাস কয়েকদিনের মধ্যেই যেই কাজটা আমরা করতে পারলাম, আমরা প্রায় 100%-এর বেশি কিন্তু বাচ্চাকে টিকা দেই। তারপরে কিছুদিন পরেই আমরা ভিটামিন এ ক্যাম্পেইন স্টার্ট করি। ফলে এখন যদিও প্রতিদিন আমরা শুনছি হামের মৃত্যু বা হামের সংখ্যা, কিন্তু তীব্রতাটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে। এই হচ্ছে আমার অভিজ্ঞতা, হামের একটা পর্যবেক্ষণ। অসংখ্য ধন্যবাদ, খুব চমৎকার করে স্যার আসলে বললেন আপনার হাসপাতালের যে সমীক্ষা বা আপনাদের পর্যবেক্ষণ। আমরা মনে করি যে একটি গবেষণাও হয়ে গেছে আপনাদের সেই অভিজ্ঞতার মাধ্যমে। আমরা অ্যাকচুয়ালি আমরা স্যার এই বিষয়টি নিয়ে আরেকটু আলোচনা করব। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি আছে, বিরতির পরে এসে দর্শক মণ্ডলী, আমরা আজকে হামের প্রাদুর্ভাব এবং এই রোগ থেকে আমরা মুক্ত হতে চাই সেই আলোচনাই করব আজকে। আমাদের বিজ্ঞাপন বিরতির পরে ফিরে এসে আমরা এই বিষয়ে আলোচনা করব। দর্শক নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে এলাম। আমরা আজকে আলোচনা করছি হামের উপসর্গ, কারণ এবং তার চিকিৎসা বা প্রতিকার, সে বিষয়গুলো নিয়ে। আমি আছি ডাক্তার শাহেদ ইমরান। আমরা আমাদের এই আলোচনায় আপনারা যুক্ত হওয়ার জন্য এটিএন বাংলা স্ক্রলে দেখানো নম্বরে সরাসরি ফোন করে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মির্জা মোহাম্মদ জিয়াউল ইসলাম, পরিচালক বাংলাদেশ শিশু হাসপাতাল শ্যামলী। আপনারা জানেন যে এই হাসপাতালটি বাংলাদেশের খুবই সুনাম এবং
শিশুদের জন্য একটি আস্থার জায়গা। আমরা পেয়েছি আজকে সেই হাসপাতালের পরিচালক মহোদয়কে। স্যার, আমরা যেটি আলোচনা করছিলাম, আপনার অভিজ্ঞতা আমরা শুনছিলাম যে এই সংকটকালটি কিভাবে আপনি উঠার চেষ্টা করছেন। হাম যদিও এখনো যায়নি, বলা হচ্ছে যে উপসর্গে ভিত্তিক সংখ্যা অনেক বেশি ছিল, কিন্তু সবগুলোই কি হাম ছিল কিনা সেটি নির্ণয় বা নির্ণীত হয়েছে, এই সংখ্যাটা কিন্তু কম। আমরা উপসর্গ এবং আপনি যেটি বলছিলেন যে আপনাদের অভিজ্ঞতা দিয়ে আপনারা আসলে চিকিৎসা করেছেন, এটি বাংলাদেশের চিকিৎসকদের আসলে আমি বলতে পারি যে আমরা গর্ব করতে পারি যে চিকিৎসকদের জ্ঞান এবং তারা যে সারা বিশ্বের চিকিৎসকদের সমান্তরালে কাজ করে যাচ্ছেন তারই একটি উদাহরণ বলতে পারি। এই যে হামের যে পরীক্ষা, এই ল্যাবরেটরি যে টেস্টটি ছিল, এই টেস্টে কি আসলে আমরা সব জায়গায় সচল রাখতে পারি বা আমরা কি করতে পেরেছি? আপনাদের হাসপাতালে কি অবস্থা ছিল? আসলে হাম রোগ নির্ণয়ের জন্য জি আপনার ক্লিনিক্যাল আই, আপনি যত বেশি রোগী হ্যান্ডেল করবেন, জি, আপনার রোগ নির্ণয় করার দ্রুততা এবং ইনভেস্টিগেশন ছাড়ার ক্ষমতা তত বাড়বে এবং সূক্ষ্ম ভাবে নির্ণয় করার সেই সক্ষমতা। আপনারা বোধহয় একজন ডাক্তারের নাম জানেন, ইন্ডিয়ার ছিল, কলকাতায়, ডক্টর বিধান চন্দ্র রায়। হ্যাঁ হ্যাঁ, জি। উনি কিন্তু কোনো রোগীর রুমে ঢুকেই একটু জাস্ট দেখে কিন্তু ডায়াগনোসিস করতে পারতো। জি। দুঃখজনকভাবে আমরা কিন্তু আমাদের সেই মানে আই পারসেপশনটা কিন্তু কমে যাচ্ছে আমাদের। আমরা এত বেশি প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছি, ফলে আমাদের ব্যক্তিগত স্কিল কিন্তু কমে যাচ্ছে। আচ্ছা, তারপরে বলবো আমরা শিশু হসপিটালে এত বেশি রোগী আমরা হ্যান্ডেল করি যে আমাদের কাছে অনেক রোগী কিন্তু আমরা কনফার্মেটরি টেস্ট ছাড়াই কিন্তু বলতে পারি হাম। জি। তারপরে আমি সবার জন্য একটা কমন জিনিস বলি, হাম নির্ণয়ের জন্য আপনি 3টা পয়েন্ট মনে রাখবেন। জি। নাম্বার 1, 100% রোগীর জ্বর থাকবে। জি। নাম্বার 2, 75 to 85%, সরি 80 to 95% রোগীর থাকবে র্যাশ। জি। এই র্যাশটা শুরু হয় কানের পিছনে, দেখবেন লাল র্যাশ কানের পিছনে, এটাকে বলে আমরা ম্যাকুলো পেপুলার র্যাশ। জি। ইট স্টার্টস ফ্রম বিহাইন্ড দ্য ইয়ার, যে জন্য কানের পিছন থেকে ফেসে আসে, তারপর নিচের দিকে একটু নামে। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে এনি ওয়ান অফ দ্য 3S, এটা হলো এনি ওয়ান অফ দ্য 3S। 3 মানে এটা কি, একটা হচ্ছে সি, একটা কনজাংটিভাইটিস, দেখবেন চোখ লাল, চোখ দিয়ে পানি পড়ছে। জি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোরিজা, নাক থেকে পানি পড়ছে। নাম্বার 3 হচ্ছে কফ। এই জন্য আমরা বলি এনি ওয়ান অফ 3Cs, সি। এই তাহলে ফিভার, ম্যাকুলোপেপার র্যাশ প্লাস এনি ওয়ান অফ দ্য 3Cs, এই 3টা যদি থাকে আপনি ধরে নেবেন যে আপনার মেজেস বা হাম হয়েছে। জি। আচ্ছা, এখন মেজেস বা হাম যেটা আমরা কিন্তু এটা আগেকার দিনে যেটা বলতাম, এটাকে খুব একটা মানে খুব বেশি আমরা ইনভেস্টিগেশন নির্ভর ছিলাম না। এইবার যখন দেখা গেল যে এই হাম হওয়ার পর বাচ্চাগুলির খুব দ্রুত, অনেকগুলি বাচ্চার দ্রুত তাদের কাশি থেকে শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে, তাদের অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে, ফলে তাদের অক্সিজেন লাগছে, তাদের সিপ্যাপ মেশিন বলে একটা মেশিন আছে, সেটা দিয়ে অক্সিজেন দিতে হচ্ছে। ওইটাও যখন ফেল হয় তখন দিতে হচ্ছে আপনার হাই ফ্লো নেজাল ক্যানুলা। ওইটাও যখন ফেল, কিছু কিছু বাচ্চা চলে যাচ্ছে লাইফ সাপোর্টের ভেন্টিলেটরে। ফলে এই বাচ্চাগুলি খুবই খারাপ হয়ে যাচ্ছে। আমরা তখন ইনিশিয়ালি এই হাম অ্যাকচুয়ালি কনফার্ম করে দুইটা টেস্ট দিয়ে। একটা হচ্ছে এটাকে বলে RT-PCR, এটা হচ্ছে একটা মলিকুলার টেস্ট অ্যান্ড ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। আরেকটা হচ্ছে সেরোলজি, যে আমরা হামের 2টা অ্যান্টিবডি দেখি, IgM, IgG। সো প্রথমটা দিয়ে যদি আপনি কনফার্ম করতে যান, এটা 5-6 হাজার টাকার মতো লাগে। আচ্ছা, যেহেতু PCR মেশিনটা ভেরি এক্সপেন্সিভ, রিয়েজেন্ট দিয়ে একটা সফিস্টিকেটেড টেস্ট, সব ল্যাবরেটরিতে এটা করা যায় না, সুতরাং ইটস এক্সপেন্সিভ টেস্ট। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে কোন কোন হামের রোগীগুলিকে আমরা টেস্ট করব। এটা সব ডাক্তার না হোক, অন্তত সাধারণ মানুষের জানা উচিত। আমরা যখন একটা হামের রোগীকে দেখছি যে সে দ্রুত খারাপের দিকে যাচ্ছে, তার ক্ষেত্রে আমরা টেস্ট করতে পারি, নাম্বার 1। নাম্বার 2, কিছু কিছু অ্যাটিপিক্যাল কেসেস, যে কেসগুলি ট্রেডিশনাল যে প্রবলেম, সেই প্রবলেম নিয়ে ভর্তি হয় নাই, কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে যে হামের মতো, বাট উই আর নট শিওর যে এটা হাম কিনা, তো সেই ক্ষেত্রে আমরা করব। আর কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে যে যখন আমরা দেখছি যে উই আর ভেরি মাচ কনফিউজড,
এই 3-4টা ক্ষেত্রে আমরা শুধু এই টেস্টগুলি করব। বাকি ক্ষেত্রে আমরা ওই হার্ম কনফার্ম করার জন্য এই সোফিস্টিকেটেড টেস্ট আমরা করব না। রাদার রুটিন কিছু টেস্ট আমরা কিন্তু অ্যাকচুয়ালি যে কোনো ডিজিজেই করি, যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট সিবিসি। আমি দেখবো যে তার ব্লাডের কাউন্টের কি অবস্থা, বা ইলেকট্রোলাইট কি অবস্থা, বা তার একটা চেস্ট এক্সরে করলাম, দেখলাম লাংসের কি অবস্থা, প্লাস তার ইউরিন আরএমই করতে পারি, স্টুল টেস্ট করতে পারি, এইগুলি যেগুলি রুটিন বেসলাইন ইনভেস্টিগেশন। সো এইভাবে আমরা হামের রোগের ইনভেস্টিগেশন করি। হাম রোগীর আপনার বেসিক যেই ট্রিটমেন্টটা হচ্ছে, নাম্বার 1 ট্রিটমেন্ট হচ্ছে আপনি তাকে ভিটামিন এ ক্যাপসুল, দিস ইজ ম্যান্ডেটরি। আচ্ছা, একটা হামের রোগী আসলেই তাকে ভিটামিন এ ক্যাপসুল দিতেই হবে। দিস ইজ দি গোল্ড স্ট্যান্ডার্ড অফ ট্রিটমেন্ট। তো আপনার ডোজটা কি? 6 মাস নিচের বয়সে যদি বাচ্চা হয় তাকে আপনি দিবেন 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট। আচ্ছা, এখন কিভাবে দিবেন? এটা আপনার ক্যাপসুলটা খুলবেন, ভিতরে যে পাউডারটা আছে পাউডারটা সামহাউ বাচ্চাকে দিয়ে দিবেন। 6 মাসের থেকে 1 বছর পর্যন্ত আমরা দেই 100,000 মানে 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। আর 1 বছর থেকে উপরে হচ্ছে 2 লাখ ইউনিট। এটা আমরা দিব ডে 0 মানে যেদিন আসবে নেক্সট ডে। আর থার্ড একটা ডোজ দেই আমরা 15 দিন পরে, যদি তার দেখা যায় যে চোখে মানে এফেক্টেড হয়েছে কিনা বা সিভিরিটি বেশি। সো এই ভিটামিন এ ক্যাপসুল দিবেন নাম্বার 1। নাম্বার 2, জ্বর কমানোর জন্য অনলি প্যারাসিটামল দিবেন। এখানে কিন্তু অনেক আছে ভল্টারিন দে, আইবুপ্রোফেন দে, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস। এই জিনিসগুলি মাথায় রাখতে হবে যে আপনার প্যারাসিটামল ছাড়া কিছু দেওয়া যাবে না। নাম্বার 3 যেটা হচ্ছে যে তার যদি দেখা যায় যে তার লাংস ইনফেকশন বা সেকেন্ডারি কোনো ইনফেকশন হয়েছে, তাকে আমরা অ্যান্টিবায়োটিক দিব। বিকজ অ্যান্টিবায়োটিক এখানে সবগুলি ক্ষেত্রে প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে প্রয়োজন যখন আমরা দেখব সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে। এছাড়া হামের বেলায় দেখা যেতে পারে যে ডায়রিয়া হচ্ছে। সো ডায়রিয়া হলে ডায়রিয়ার যে নর্মাল চিকিৎসা আমরা সেটা দিবেন, প্রচুর ফ্লুইড দিবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওই শিশুটাকে আপনি আইসোলেট করে রাখবেন অ্যাটলিস্ট 4 থেকে 5 দিন, কারণ র্যাশ আসার 4 দিন থেকে 5 দিন পর্যন্ত এটা ইনফেকশাস থাকে। এবং হাম হচ্ছে এমন একটা ইনফেকশাস ডিজিজ, এটা এত দ্রুত ছড়ায় যে একটা বাচ্চা যদি একটা রুমে যদি দেখা যায় যে 100টা বাচ্চা আছে, 95টা বাচ্চা ইনফেক্টেড হয়ে যাবে যদি তারা আনভ্যাকসিনেটেড থাকে। সো আইসোলেট করে রাখেন, তারপরে তারা অটোমেটিক ভালো হয়ে যায়। কিছু কিছু বাচ্চা যাদের পুষ্টিহীনতায় বুকে, যাদের অন্য কোনো রোগ আছে সঙ্গে, যেমন কিডনি রোগ যদি থাকে, হার্টে ছিদ্র যদি থাকে, লাংসে যদি কোনো প্রবলেম থাকে, লিভারে যদি প্রবলেম থাকে, তাহলে তাদের ক্ষেত্রে হাম রোগটা তীব্র আকার ধারণ করে। এবং কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, ওই ক্রাইটেরিয়াগুলি যেটাকে আমরা বলি সিভিয়ার মিজলস যখন হয়, কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলি দেখা দিলে তাকে আইসিইউতে শিফট করতে হবে। আইসিইউ শিফট করার আবার একটা প্রবলেম, আপনাকে অন্য কোনো আইসিইউ আপনার অ্যালাউ করবে না এই বাচ্চাকে নিতে। সুতরাং আপনাকে এমন একটা আইসোলেট করতে হবে দ্যাট ইজ হুইচ ইজ অনলি মিজলস ডেডিকেটেড আইসিইউ। সো এইভাবে আমরা শিশু হসপিটালে 2200 থেকে 2300 রোগীকে ম্যানেজ করে আসছি। কিন্তু দুঃখজনকভাবে যেই 65 থেকে 69টা বাচ্চা মারা গেছে, এটা আমাদের জন্য খুবই খুবই কষ্টদায়ক, কারণ আমরা হামের রোগী যে মারা যাবে এটা আমরা মেনে নিতে পারি না। জি এটা স্যার ঠিকই বলেছেন, একটা সময় আমরা আসলে চিন্তাই করতে পারতাম না যে হামে মারা যাচ্ছে। আপনি স্যার বলছিলেন পুষ্টির কথা, বলছিলেন বাংলাদেশের বাচ্চাদেরকে বা শিশুদের পুষ্টির যে হীনতা বা পুষ্টির কমতির যে বিষয়টি, এটি আসলে আমাদের হামের প্রাদুর্ভাবটাকে কি আরও বেশি ত্বরান্বিত করেছে? অথবা আমরা যদি এভাবেও বলি যে আমাদের যে ভ্যাকসিনের যে প্রোটোকল ছিল সরকারি পর্যায়ে, এটি কিন্তু বেশ ভালোভাবে ছিল এবং সারা পৃথিবীতে প্রশংসিত ভ্যাকসিনের জন্য। তো আমরা কি সেখানে কিছুটা গ্যাপ ছিল কিনা, বা সে কারণেই আমাদের প্রাদুর্ভাবটা বেশি হয়েছে এরকম কিছু? এখানে আমি প্রথমে আসি পুষ্টিটা নিয়ে। জি, আপনি দেখবেন বাংলাদেশে কিন্তু একটা বাচ্চা যখন জন্ম নেয়, শাল দুধ যেটা জন্মের পরপরই হয়, আমাদের একটা অনেক জায়গায় কিন্তু কুসংস্কার আছে যে এই শাল দুধটা ভালো না। কিন্তু এই শাল দুধটার 1 ফোঁটা দুধ, কলোস্ট্রাম যেটাকে বলি আমরা, এটা যে শরীরের জন্য যে কি মারাত্মক একটা ইফেক্টিভ ভ্যাকসিন বলেন, নিউট্রিশনস বলেন, ওইটা দিতে হবে নাম্বার 1। নাম্বার 2, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ফর ফার্স্ট 6 মান্থ, 6 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ, 1 ফোঁটা বাইরের পানিও দেওয়া যাবে না। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে তাল মিষ্টি খাওয়াচ্ছে, মিষ্টি কথা বলার জন্য তাকে তাল মিষ্টি খাওয়ানো হচ্ছে, তাকে চিনির পানি খাওয়ানো হচ্ছে, একটা ধারণা যে মিষ্টি জাতীয় মুখে না দিলে বাচ্চাটা হয়তো মিষ্টি কথা বলবে না। সো এই যে শুরু হয়ে গেল আপনার একটা মানে একটা কুসংস্কার যুক্ত একটা খাদ্যের অভ্যাস। তারপরে অনেকে দেখা যায় যে মার
কোনো কারণে প্রবলেম হচ্ছে, বাচ্চাকে কিন্তু ছাগলের দুধ খাওয়াচ্ছে বা গরুর দুধ খাওয়াচ্ছে, এই যে একটা এটাকে বলি আমরা ফিডিং মিসম্যানেজমেন্ট। আচ্ছা 6 মাস যখন পার হয়ে গেল, বাচ্চাকে আপনি প্রথমে সেমি সলিড, তারপরে সলিড অ্যান্ড আলটিমেটলি অ্যাডাল্ট ফুড, এই যে ট্রানজিশন ফ্রম ব্রেস্ট মিল্ক টু সলিড ফুড, এই প্রসেসটাকে বলে কমপ্লিমেন্টারি ফিডিং। এই কমপ্লিমেন্টারি ফিডিং এ করে কি, আপনি বাংলাদেশের বিশেষ করে গ্রামাঞ্চলে দেখবেন একটা কুসংস্কার আছে, তারা চালের গুঁড়া খাওয়াচ্ছে, তাদেরকে দেখবেন মিষ্টি খাওয়াচ্ছে, তাদেরকে খাওয়াচ্ছে সুজি খাওয়াচ্ছে। তো আমরা এদিকে বলি বার্লি বেবি, দেখবেন যে সুজি খাওয়াচ্ছে, গালগুলি ফুলা, মনে হয় যে খুব সুন্দর, আসলে জিনিসটা তা না, এটা হচ্ছে টোটাল ফিডিং মিসম্যানেজমেন্টের কারণে। ফলে এই যে বাচ্চা একটা, তার স্টার্ট আপটা হলো একটা টোটালি কুসংস্কার যুক্ত মানে খাদ্য দিয়ে, ফলে কি হচ্ছে, তার পুষ্টি কমে গেল এবং এই নিউট্রিশনটার কারণে তার ইমিউন সিস্টেম কিন্তু প্রথম থেকে দুর্বল হয়ে গেল। ফলে এইবার যে আর এই যে শুরু হয়ে গেল, এই যে একটা ভিসিয়াস সাইকেলে পড়ে গেল, এটা থেকে বের হয়ে আসতে পারে না। নাম্বার 2 যেটা বলছি আমরা, ভ্যাকসিন। আপনি দেখেন করোনার সময় প্রত্যেকটা আমাদের লকডাউন যখন হয়, প্রতিটা মানুষ কিন্তু ঘরে থাকতো, স্বাস্থ্যকেন্দ্রে যেতে ভয় পেত। এবং দুঃখজনকভাবে আপনারা হয়তো নিউজ পেপারে দেখেছেন, অনেক ডাক্তার যাদের ঢাকা শহরে নিজস্ব বাড়ি ছিল না, বাড়িওয়ালারা কিন্তু তাদেরকে বলছে, আপনি হসপিটালে যাচ্ছেন, করোনা নিয়ে বাসায় আসতেছেন, আমার বাড়ি ছেড়ে দেন। তার মানে হসপিটালে একটা ভীতি আসছিল মানুষের। তো ফলে কি হলো, 2020, 2021 এবং 2022-এর কিছু অংশ কিন্তু দেখবেন আপনার ভ্যাকসিন প্রোগ্রামটা ডিসরাপ্টেড ছিল। তারপর 24-এর যখন বিপ্লব হলো, 24-এর বিপ্লবের পরে দেখা গেল যে আপনার প্রায় কয়টা 2 থেকে 300-র মতো আন্দোলন হয় যমুনার সামনে, প্রধান উপদেষ্টার বাসার সামনে। এই আন্দোলনের মধ্যে এমন কোনো পেশাজীবী ছিল না, জড়িত ছিল না। ইভেন টিকা যারা দেয়, স্বাস্থ্যকর্মী, তারাও আন্দোলন করেছে। এবং টিকার ইম্পোর্টের ব্যাপারে হয়তো কিছু একটা প্রবলেম ছিল, ট্রান্সপোর্ট ফ্রম মানে স্টোর থেকে পেরিফেরিতে ট্রান্সফার, এই সব কিছুর মধ্যে একটা ডিফেক্ট ছিল। ফলে টোটাল 5টা বছর আমাদের দেশে টিকার কার্যক্রম খুব ব্যাঘাত ছিল। ফলে একদিকে পুষ্টিহীনতা, আরেকদিকে টিকার আমি কি বলবো, অপ্রতুলতা না বলে আমি বলবো মিসম্যানেজমেন্ট। ফলে বাচ্চাগুলি মিজেলস হয়। শুধু বাংলাদেশে না, গ্লোবালি আপনার যদি দেখেন 2025 সালে ইউনাইটেড স্টেটসে প্রচুর আক্রান্ত হয়েছিল, কানাডাতে প্রচুর আক্রান্ত হয়েছিল, ইভেন সাউথ ইস্ট এশিয়াতে দেখেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, সেখানে। কিন্তু আমাদের বাংলাদেশ মনে হয় দুনিয়াতে সবচেয়ে বেশি এফেক্টেড হয় এগুলির সঙ্গে আরো অনেক কারণে। কিন্তু রিকভারি রেটও ভালো, এবং আমার মনে হয় যে সেই চিকিৎসা, এদেশের চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসকরা যে কত চমৎকার চিকিৎসা দেয় এই দুর্যোগগুলোতে আমরা আসলে দেখেছি স্যার, আপনারা খুব ভালোভাবে দিয়েছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, আমি একটি প্রশ্ন না করে পাচ্ছি না, কারণ এটি খুব গুরুত্বপূর্ণ। আমরা ব্লাড ট্রান্সফিউশন করতে হয় বিভিন্ন রোগের কারণে, আমাদের শিশুদেরকেও আসলে অনেক সময় ব্লাড ট্রান্সফিউশন করার প্রয়োজন হয়ে থাকে, এটি একটি চিকিৎসারই একটি অংশ। এরকম কি হতে পারে যে আসলে যে আমরা অনেক সময় অনেক সংবাদেও দেখি যে ব্লাড গ্রুপটি পরিবর্তন হয়ে গেছে, এক হাসপাতালে একরকম করেছে, আর এক হাসপাতালে আর এক রকম হলো, এক্ষেত্রে আসলে একটি বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি কিন্তু হতেই পারে, পরিবার এবং অন্যান্য হাসপাতালেও হতে পারে। এটি আসলে কেন হয় বা হতে পারে কিনা স্যার, এটি যদি ব্লাড গ্রুপ মূলত আমরা কিভাবে নির্ণয় করি? আপনার ব্লাড গ্রুপ কি? বি পজিটিভ, রাইট। তাহলে বি মানে আপনার শরীরে বি অ্যান্টিজেন, পজিটিভ মানে কি আপনার শরীরে ডি অ্যান্টিজেন আছে, রাইট। এই অ্যান্টিজেন কি? এই অ্যান্টিজেন হচ্ছে একটা প্রোটিন। এই প্রোটিনটা কোথায় থাকে? রক্তের লোহিত কণা, যেটাকে বলে আরবিসি। এখন আপনার আরবিসির মধ্যে যদি বি অ্যান্টিজেন থাকে এবং আরবিসির মধ্যে যদি ডি অ্যান্টিজেন থাকে, তখন আমরা টেস্ট করে টেস্ট টিউবের মধ্যে রিঅ্যাকশন দেখি যে রিঅ্যাকশন পজিটিভ মিন্স বি পজিটিভ, বি রিঅ্যাকশনটা পজিটিভ, ডি রিঅ্যাকশনটা নেগেটিভ, সো আমি বলবো বি নেগেটিভ। এখন হয় কি, আপনার যদি 4-5টা কন্ডিশন থাকে, একটা কন্ডিশন বলি, সাপোজ আপনার কোনো ম্যালিগনেন্সি, ক্যান্সার, লিউকেমিয়া, সেখানে কি হচ্ছে, আপনার রক্তের লোহিত কণিকা কমে যাচ্ছে, ফলে আপনার লোহিত কণিকার মধ্যে যেই অ্যান্টিজেনগুলি থাকে সেটার এক্সপ্রেশনটা কমে যায়। বি অ্যান্টিজেনটা ঠিকই আছে, কিন্তু ওই যে ডি অ্যান্টিজেনটার এক্সপ্রেশনটা কমে যাচ্ছে, ফলে কি টেস্ট টিউবে যে আপনি রিঅ্যাকশনটা করছেন, ওই রিঅ্যাকশনে দেখা গেল যে বি এর রিঅ্যাকশনটা ঠিকই হচ্ছে, কিন্তু ডি এর রিঅ্যাকশনটা হচ্ছে না বা দেখা যাচ্ছে না, রক্ত স্বল্পতার কারণে কিংবা মডিফিকেশনের জন্য। ফলে আপনি যেই রোগীটাকে দেখছেন এ নেগেটিভ,
পরবর্তীতে এই রোগীটাকে যখন আপনি ব্লাড ট্রান্সফিউশন দিলেন, জি। তার শরীরে আপনার মোটামুটি ব্লাড তৈরি হলো, কিংবা একটু চিকিৎসার কারণে ইমপ্রুভ করলো, তখন দেখা গেল তার ওই ডি অ্যান্টিজেনের এক্সপ্রেশনটা ফুল হলো, ফলে অন্য জায়গায় গিয়ে দেখা গেল যে তার ব্লাড গ্রুপ বি পজিটিভ। জি। সেই জন্য একটা কনফিউশন হতে পারে, ফলে রোগীরা কি বলতে পারে, ওই হসপিটালটাতে রং, এই হসপিটালটাতে রাইট। জি। আমি বলি না যে কোনো হসপিটাল পারফেক্ট, মানুষ অ্যাঞ্জেলও না, শয়তানও না, জি, জি, মানুষের ভুল ভুল হতে হতে পারে, পারে। হ্যাঁ। কিন্তু কিছু কিছু রোগে ব্লাডের এটা যে এই যে বৈজ্ঞানিকভাবেই তারতম্য, সত্য। জি, জি। এটাকে বলে ডিসক্রিপেন্সি, জি, জি। ব্লাড গ্রুপ ডিসক্রিপেন্সি। ইট ইজ নট অ্যান এরর, ইট ইজ কল্ড জি। ডিসক্রিপেন্সি। স্যার, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি খুব চমৎকার করে এবং বৈজ্ঞানিক যে তথ্যগুলো সেগুলো পেলাম। অসংখ্য ধন্যবাদ স্যার। অন্য কোনো পর্বে আবার আপনাকে ইনশাআল্লাহ পাবো। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ইম্পর্টেন্ট কোশ্চেন করার জন্য, এবং আপনার উপস্থাপনা ওয়াজ এক্সেলেন্ট। থ্যাংক ইউ ধন্যবাদ স্যার। দর্শক মণ্ডলী, আজকে আমাদের অভিভাবক চিকিৎসক অধ্যাপক জিয়াউল ইসলাম স্যারের কাছ থেকে অনেকগুলো তথ্য পেয়েছি। নিশ্চয়ই আপনাদের এটি কাজে লাগবে। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।